বিশ্ব মানবের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা হারিয়েছি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকে, কিন্তু তার দেহ হয়তো চলে গেছে, কিন্তু তিনি সারা বিশ্বে চিরন্তন ভাবে বিরাজমান আমাদের সকলের হৃদয়ে। তাই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আজকে আমরা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার প্রয়াণ দিবসে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। রবীন্দ্রসঙ্গীত বা আবৃত্তির বদলে আজ যেহেতু এই অনুষ্ঠানটি বিজ্ঞান মনস্ক একটি অনুষ্ঠান, তাই রবীন্দ্রনাথের লেখার থেকে দুটো পংক্তি যেখানে তার বিজ্ঞান মনস্কতা প্রকাশ পেয়েছে। আমরা সবাই জানি সাহিত্য সেবা ছাড়াও, কবিতা ছাড়াও, দর্শন ছাড়াও, শিক্ষা ছাড়াও সবকিছুর পরেও বিজ্ঞান মনস্কতার জন্য তিনি চিরস্মরণীয়। তার দুটো পংক্তি উদ্ধৃত করে গঙ্গা জলে গঙ্গা পুজো দিয়ে আমরা শুরু করছি। তার অনেকগুলো বই আছে বিজ্ঞান নিয়ে, তার মধ্যে একটি বিশ্ব পরিচয়। সেখানে বিজ্ঞান শেখা নিয়ে তিনি বলেছেন, শিক্ষা যারা আরম্ভ করেছে গোড়া থেকেই বিজ্ঞানের ভান্ডারে না হোক, বিজ্ঞানের আঙিনায় তাদের প্রবেশ করা আবশ্যক। আর বিজ্ঞান চর্চা নিয়ে বলেছেন, বড় অরণ্যে গাছতলায় শুকনো পাতা আপনি খসে পড়ে, তাতেই মাটিকে করে উর্বরা। বিজ্ঞান চর্চার দেশে গানের টুকরো জিনিসগুলো কেবলই ঝরে ঝরে ছড়িয়ে পড়ছে, তাতে চিন্তাভূমিতে বৈজ্ঞানিক উর্বরতার জীবধর্ম জেগে উঠতে থাকে। তারই অভাবে আমাদের মন আছে অবৈজ্ঞানিক হয়ে। এই দৈন্য কেবল বিদ্যার বিভাগ নয়, কাজের ক্ষেত্রে আমাদের অকৃতকার্য করে তুলছে। আজকের বিষয় যেহেতু মেধা নিয়ে, কৃত্রিম মেধার কথা আমরা এখন জানবো, কিন্তু রবীন্দ্রনাথের কথায় মেধাও কিন্তু তার রচনায় গুরুত্ব পেয়েছে। তার মতে মেধা কেবল প্রথাগত শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান বা বুদ্ধি নয়, বরং এটি মানুষের অন্তর্নিহিত একটি গুণ, যা অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক থেকে বিকশিত হয়। মেধা একটি বহুমাত্রিক গুণ, যা শিক্ষার মাধ্যমে প্রস্ফুটিত হয় এবং যা জীবনকে আরো অর্থবহ করে তোলে। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আমরা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। মূল বক্তৃতায় যাবার আগে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের যে শারদীয়া সংখ্যা, উৎসব সংখ্যা মাতর মুখের বাণী, তার ৬ষ্ঠ সংস্করণ এবারে প্রকাশিত হতে চলেছে। এর আগেও বেশ কয়েকটি সংস্করণ ছিল, যে যার প্রচ্ছদগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, অতীত দিনের কথা আপনাদের মনে পড়বে। এটি মূলত আমাদের অন্তর্জালের মাধ্যমেই থাকে, কিন্তু এই একটি প্রকাশনা আমরা মুদ্রিত করি, কারণ এখনো আমরা সেই মুদ্রিত বই একটু দেখার চেষ্টা করি। এটির জন্য আপনাদের সকলের সহায়তা আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের থেকে প্রার্থনা করছি। আমাদের যার যা যোগাযোগ আছে তার মাধ্যমে যদি কোনো পৃষ্ঠপোষকতার সুযোগ থাকে, সেই পৃষ্ঠপোষকতার কিছু পত্র আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে রাখা হবে। যারা মনে করেন যে তাদের পরিচিত কেউ এই পৃষ্ঠপোষকতায় তাদের ডাকতে পারবেন, তারা দয়া করে সেই কাগজটি নিয়ে নেবেন, যেটাতে কিভাবে পৃষ্ঠপোষকতা করা সম্ভব সেটা আমরা জানতে পারি। আজকে যিনি মূল বক্তা, বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং প্রাক্তন উপাচার্য অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্যকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন, স্বাগত জানাবেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের প্রাণপুরুষ এবং সভাপতি মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়। ধন্যবাদ। এবার মাননীয় সভাপতি মহোদয়ের প্রারম্ভিক বক্তব্য, এবং তিনি অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্যকে আমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় চিত্ততোষ মুখোপাধ্যায়। আজকের অনুষ্ঠান যুগ্মভাবে বাংলা মুখের ভাষাভাগ ওয়ার্ল্ড ওয়াইড, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এবং ডক্টর শিবতোষ মুখার্জি সায়েন্স সেন্টারের সম্মিলিত প্রচেষ্টায় হচ্ছে।
বিশেষ করে আমরা ডক্টর শ্রীমন্ত সমিতি সায়েন্স সেন্টারের এর নাম সংযুক্ত করার কথা সৌম্যকে বলেছিলাম এই কারণে যে এই কক্ষটি স্যার আশুতোষ বা তার পিতা ডক্টর গঙ্গা প্রসাদের বাসগৃহ আমাদেরও ছিল এবং স্যার আশুতোষের কর্ম এবং ভাবনা চিন্তা অনেক কিছু এই বাড়িতে ঘটেছে। বিশেষ করে আরো বটাল সায়েন্স সেন্টারের কথা বলতে গিয়ে আমার মেজর দাদা ডক্টর শ্রীমতোষ মুখোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যক্ষ, প্রথম অধ্যক্ষ এবং পরে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রাণীবিদ্যার অধ্যাপক, প্রধান অধ্যাপক। আর আমার বৌদিদি ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়, তিনিও তো জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন এবং তারই প্রচেষ্টা এখানে অনেক অনুষ্ঠান হয়েছে এবং মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা শিক্ষার প্রসারে তাদের কথা আমি স্মরণ করি। বিশেষ করে ডক্টর বীর চক্রবর্তী আমাদের বর্তমান অধ্যক্ষ এই বিভাগের, তিনি উপস্থিত আছেন, আমি খুশি হয়েছি দেখে। আর একটা কথা বলে শেষ করি যে আমাদের পিতাম্বর স্যার আশুতোষ তো বিজ্ঞানেরই ছাত্র ছিলেন, বিজ্ঞানের গবেষণা বোধ করি অন্যতম প্রধান এবং উনি ওর বিভিন্ন বক্তৃতাতেও বলেছেন শুধু বিজ্ঞান শিক্ষা নয়, বিজ্ঞান মনস্কতার কতটা প্রয়োজন আছে এই বিষয়টি নিয়ে বিভিন্ন বক্তৃতায় জার্মানিতে যেভাবে বিজ্ঞানের প্রসার করছে তার প্রতি বিশেষভাবে জোর দিয়েছিলেন তার বিভিন্ন বক্তৃতায়। সেই জন্যে আমি বলবো যে আজকের যে সভা এটা ভবিষ্যতে দিনের জন্য আমাদের কাছে উন্মোচিত করছে একটা অন্য জগৎ। তাকে যথার্থভাবে আমরা পেয়েছি ডক্টর সব্যসাচী ভট্টাচার্যকে। আর অন্য সমস্ত পরিচয় বাদ দিয়ে যেটা নিয়ে আমি সবচেয়ে গর্বিত বোধ করি যে তিনি আমাদের মৃত্যু স্কুল থেকে পড়াশুনো করেছেন, পরে প্রেসিডেন্সি কলেজে পড়েছেন। অতএব তার উপস্থিতি, তার কৃতিত্ব জীবনের আমি নিশ্চয়ই দাবি করতে পারি যে আমাদের মৃত্যু ইনস্টিটিউশন ভবনে দুটোর খানিকটা দাবি আছে। তিনি নিশ্চয়ই মনে রাখেন, তিনি একসময় আমাদের পরিচালনা সমিতিতেও ছিলেন। আর এই কথা বলে আর তিনি তার পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন। তিনি শুধু প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছেন, প্রেসিডেন্সি কলেজের স্নাতক তো বটেই, কিন্তু তারপরে তিনি বিদেশে এবং স্বদেশের বিভিন্ন জায়গায় অধ্যাপনা গবেষণা করেছেন। তিনি ডিরেক্টর অফ টিএফআর বা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক নয় শুধু, এখন সাম্মানিক অধ্যাপক। তিনি একসময় ডিরেক্টর ছিলেন, এখন অশোকা ইউনিভার্সিটিতে উনি অধ্যাপনা করছেন। তাকে স্বাগত জানাই এবং তার বক্তব্য শোনার জন্য আমরা সকলেই অধীর অপেক্ষা করছি। নমস্কার সবাইকে নমস্কার। প্রথমেই উনিও আমার স্কুলের ছাত্র, ভর্তির জন্য আমরা কিছুটা একই স্কুল। আর আরো একটা অদ্ভুত আশ্চর্য ঘটলো, শিবদাস মুখার্জি আমাদের স্কুলে, আমাদের কলেজের অধ্যাপক ছিলেন। পদার্থবিদ্যার ছাত্র বলে ওর কাছে ডিরেক্টলি পড়ার সুযোগ হয়নি, কিন্তু অঞ্জলি মুখোপাধ্যায় আমাদের আত্মীয়া ছিলেন এবং তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। আর আমি যখন দিল্লিতে লেখাপড়া করি তখন এরা দুজন আমার মানে লোকাল গার্ডিয়ান ছিলেন। কাজে এইরকম একটা অদ্ভুত সমাপতনের কথা বলতে পারছি, তার জন্য আমার খুবই খুবই আশ্চর্য লাগছে যে যখন বড় ছাতার নিচে
বহু লোককে একত্র করা যায় এবং সেটা খুব প্রাসঙ্গিক একটা বিষয়। তো যে কথা উঠেছিল ওই নানা ধরনের পরিবেশ দূষণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার মনে হচ্ছিল যে হয়তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানিয়ে লোকের মনে প্রচুর কৌতূহল, কিন্তু এই নিয়ে কথা খুব কম হয়, তো এটা নিয়ে কথা বলা যায়। আর আমাদের ফিজিক্সের লোকেদের মধ্যে একটা কথা আছে যে আমরা যা জানি বা না জানি দুটোই আমরা অনেক কথা বলতে পারি। তো আমি এআই এর এক্সপার্ট নই। আমি আজকে যেটা করতে চাই সেটা হচ্ছে একটা পরের দিকে যদি সময় থাকে, যদি আপনার উৎসাহ থাকে, তাহলে একটা ভবিষ্যতের প্ল্যান এর কথাও ভাবা যেতে পারে। আমি যেটা করার চেষ্টা করছি আজকে, সেটা হচ্ছে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা ভয়ের আবহাওয়া তৈরি হয়েছে, এবং সেই ভয়ের আবহাওয়া আমি কলেজে বা ইউনিভার্সিটিতে দেখছি যে সায়েন্টিস্টদের চেয়ে হিউম্যানিটিজের লোকেদের ভয়টা বেশি। একটা প্র্যাকটিক্যাল ভয় হচ্ছে যে পরীক্ষা দেবে কি করে, পরীক্ষায় প্রশ্ন দিলাম, সে যদি চ্যাট জিপিটি দেখে তার উত্তর দেয়, তার বিষয়টা কি মানে সঠিক তার নির্ণয় হলো, এই ধরনের প্রশ্ন শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবী। তো এই ভয় নিরসন করার জন্য আমার লেকচারটা একটু হালকা মাপের, একটু টাইয়ারকিও আছে, সে নিজ গুণে মার্জনা করে নেবেন। দেখা যাক আমরা কোথায় যাই। টম ফিশবার্ন, যার নাম দেখছেন, তিনি একজন খুব বড় কার্টুনিস্ট। সংক্ষেপে দ্য মার্কেটুনিস্ট। এআই নিয়ে তার একটি অত্যন্ত চমৎকার কার্টুন নিউ ইয়র্কারে বেরিয়েছিল। আমি ভাবলাম এইটা দিয়েই শুরু করা যেতে পারে। এই ওপরে তিনি বলছেন যে এআই টার্নস দিস সিঙ্গল বুলেট পয়েন্ট into a long email I can pretend I wrote. আর যাকে পাঠানো হচ্ছে তিনি বলছেন AI makes a single bullet point out of this long email I can pretend I read. এখন এই যোগটা কিন্তু পুরো যোগ নয়, আমরা প্রায় এখানে। তো আমি ভাবলাম যেটা দিয়ে শুরু করি। আচ্ছা, এটা কেন ঠাট্টা, কিন্তু গত বছরে দুটো আশ্চর্য ঘটনা ঘটেছে। ফিজিক্সের 2024 নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল জন হপফিল্ড এবং জেফ্রি হিন্টনকে, এবং এদের দেওয়া হয়েছিল লেখা যেখানে মেশিন লার্নিং উইথ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। তার মানে পদার্থবিদরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিজেদের মনে করার একটা চেষ্টা চালাচ্ছে। মানে শিক্ষা বিষয় তো পলিটিক্স চলে, এটা একটা পলিটিক্যাল চাপ। কেমিস্টরা অত পিছপানো, তারা আরেকটা অদ্ভুত জিনিস করলেন গত বছরই। তারা নোবেল প্রাইজ দিলেন একজনকে, আর তার সঙ্গে এই দুটি মানুষকে। এরা বাই দ্য ওয়ে গুগলে কর্মরত। এরা সমস্ত প্রোটিনের স্ট্রাকচার করে, এবং সেইটার জন্য তারা নোবেল পুরস্কারে অর্ধেক পেলেন। কাজে ফিজিক্স এবং কেমিস্ট্রি তারা দুজনই যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে নিজেদের বলার চেষ্টা করে, তাহলে তো বাকিদেরও মনে হয় যে সেটার ব্যাপারে বায়োলজিস্টরা এখনো করেননি, কিন্তু করবেন সেই। তো এইটা আমাদের একটু ভালো করে জানা উচিত, বোঝা উচিত। সেইটাই হচ্ছে আজকে আমার বক্তব্য। তো এইখানে আমি জাস্ট লিখেছি এটা। আর অল্প বয়সীরা বই পড়তে চায় না আজকাল, কিন্তু অক্সফোর্ডের একটা খুব ভালো সিরিজ আছে। সেই সিরিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে
বিষয়ে সংখ্যাটা, সেটা আমার মনে হয় খুব ভালো জায়গা যেখান থেকে যারা কিছুই এই বিষয়ে জানেন না তারা শুরু করতে পারে। যিনি লিখেছেন খুব সুন্দর করে পরিষ্কার করে লেখা আছে, এটা জাস্ট একটা রেফারেন্স। ওই পড়িয়ে পড়িয়ে অভ্যেস হয়ে যায় এমন যে সবাইকেই ছাত্র মনে হয়, কিন্তু সেই জন্য একটু পণ্ডিতি ওই ধরনের দেখলে কিছু মনে হয় না। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের ইয়াং ফ্রাঙ্কেনস্টাইন বলে একটা খুব মজার ছবি একসময় এসেছিল। কারণ প্রশ্নটা এখানে হচ্ছে যে এআই কি ফ্রাঙ্কেনস্টাইনের মতো মনস্টার? যদি সেটা সত্যি হয় তাহলে আমাদের কি করা উচিত, যদি সত্যি না হয় তাহলে কেন নয়? আর এই যে আমি ক্লেম করছি, আমি বলছি যে ন্যাচারাল সায়েন্সেস এবং হিউম্যানিটিজের মধ্যে একটা বিরাট পার্থক্য দেখা যাচ্ছে, সেটা কেন? সুতরাং আমার এই টকটার বাকিটা একটা কি বলবো, একটা এর মধ্যে একটা চালাকি আছে, এর মধ্যে প্রায় কোনো কথাই আমার না, সবটাই প্রায় এআই এর। আমি শুধু এআই কে মানে ঘুরিয়েছি, কিন্তু যা বেরোবে সেগুলো বেশিরভাগই এআই এর মতো নিশ্চিত। অর্থাৎ আমরা ওই গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই আমরা এআই কে দিয়ে এআই কে বোঝার চেষ্টা করি। দেখা যাক সেটা কতদূর সফল হয়। আচ্ছা, এই সঙ্গে আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে সিপি স্নোর একটি বিখ্যাত বই আছে, টু কালচারস, যে ওই যে বিজ্ঞানের লোকেদের এবং মানবিক বিদ্যার লোকেদের মধ্যে যে একটা পার্থক্য দেখা যাচ্ছে এআই নিয়ে। এমন নয় যে বৈজ্ঞানিকরা খুব খুশি হয়ে আছে, কিন্তু বাকিদের মতো একেবারে ভয়ে জড়সড় নেই। তো এইটা অশোকায় পড়াতে গিয়ে এই বিষয়টা, এইটা সেই বিখ্যাত বই টু কালচারস, সুতরাং এটাতেও আমি একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমি একটা অদ্ভুত জিনিস প্রথম দেখাতে চাই আপনাদের। এই যে জার্নালটা সায়েন্টিফিক রিপোর্টস, এটা হচ্ছে নেচার ফ্যামিলি অফ জার্নালস, এবং এই জার্নালের আপনারা যদি পড়তে না পারেন, আমি আপনাদের এটা টাইটেলটা পড়ে দিচ্ছি। টাইটেলটা হচ্ছে AI generated poetry is indistinguishable from human written poetry and is rated more favorably. আচ্ছা, এই more favorably, statistically more favorably for sure, এমন নয় যে সবাই বলছেন এটা ওটার চেয়ে না। এখন হিউম্যান যাদের সঙ্গে তুলনা করা হয়েছিল তারা কারা? প্রসঙ্গত এই বিষয়ে কাজ করতে গেলে ইংরেজিতে যে পরিমাণ ডেটা আছে, বাংলায় তার খুব কম, তুলনায় অনেক কম। সেজন্য ইংরেজি ব্যবহার করতে হয় একটা কিছু বিষয় ভালো করে বলতে। আমি কথাটা বলে যাব বাংলায় যতক্ষণ পারি, কিন্তু বিষয়গুলো ইংরেজি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে দু রকমের আই আছে, এআই যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, আর এনআই সেটা হচ্ছে ন্যাচারাল। এই তাদের যে এআই এর পোয়েট্রি ইজ রেটেড মোর ফেভারেবলি, এখানে একটা লিস্ট দেওয়া আছে। চসার, শেক্সপিয়ার, স্যামুয়েল বাটলার, লর্ড বাইরন, ওয়াল্ট হুইটম্যান, এমিলি ডিকিনসন, টি.এস. এলিয়ট, অ্যালেন গিন্সবার্গ, সিলভিয়া প্ল্যাথ অ্যান্ড ডরোথি ল্যাসকি। who's who of English poetry. এবং এই ধরনের পেপার, এই ধরনের পত্রিকায় আগে পাবলিশড হবে ভাবা যেত না। কিন্তু তার মানে একটা খুব সুন্দর মানে বেরোচ্ছে। তার মানে হচ্ছে যে ওই প্যারা, যে আমি আমার সাবজেক্টে লিখছি, এ ওর সাবজেক্টে লিখছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে একটা মেলবন্ধনেরও সম্ভাবনা দেখা দিচ্ছে। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু আমার জীবনে, বৈজ্ঞানিক জীবনে, সায়েন্টিফিক রিপোর্টসে এইরকম জিনিস পড়তে পারবো আমি ভাবি।
এটা হচ্ছে আশ্চর্য। আচ্ছা, এরপর আমি একটা ছোট কবিতা নিয়ে একটা একটা পরীক্ষা করেছিলাম। পরীক্ষাটা হচ্ছে যে আমার ইনপুট ছিল যে an 8-line verse built on quotation, 8-line verse built on the quotation to say my love, my love, my love, my love, why have you left me alone? বললাম আটটা লাইনের একটা কবিতা। এটা এলো কোথা থেকে? এটা এলো একটি কবিতা থেকে যার কবি হিসেবে অত পরিচিত নয়, জেমস জয়েস। এটি আমার খুব প্রিয় কবিতা এই কারণে যে কবিতাতে এখানে হিয়ার অ্যান আর্মি চার্জিং অন দ্য ল্যান্ড থেকে শুরু করে এইখানে গিয়ে হঠাৎ থেমে যায়, থেমে গিয়ে একটা অদ্ভুত লাইন একা আসে। তো আমি এই লাইনটা চ্যাট জিপিটিকে দিয়ে বললাম আমাকে ভাই একটা 8 লাইনের পদ্য লিখে দাও। সে লিখে দিল, My love, my love, my love, why have you left me alone? The silence echoes where your laughter once had grown, ইত্যাদি ইত্যাদি। এই কবিতা যে লিখবে তাকে আমরা কবি হওয়ার জন্য খুব চাপাচাপি করবো না, কিন্তু স্কুলের ছাত্র হলে বলতাম বাহ বেড়ে লিখেছ। কিন্তু দেখুন, আমি যদি একই কবিতা নিয়ে আমি যদি একটু খেলার ছলে প্রথম লাইনটা I hear an army charging upon the land বলে বলি যে ভাই আমাকে একটা এক জিনিস দাও, 8 লাইনের একটা কবিতা দাও যাতে এই লাইনটা আছে, তখন সে আমাকে এইটা দিল। এবং এইটা পড়তে গিয়ে আপনারা পরে বুঝবেন, আমার কথাটা এখন যা শুনেন, পড়তে গিয়ে বুঝবেন যে এআই কিন্তু আসলটা ধরে ফেলেছে, ও জানে আসলটা কিন্তু সেটা বলবে না, তাহলে আর ওর কি হবে, মানে সেই জন্য এটা ওই রিগার্জিটেট করাচ্ছে একটু ওপরে। এরপরে যেটা আমি করলাম সেটা হচ্ছে আমি দুবার একই জিনিস করতে বললাম, একই জিনিস। এই ওই লাইন, ওই I hear an army charging upon the land, এইটা দুবার করলাম এবং দুবার চ্যাট জিপিটি আমাকে দুটো ভিন্ন কবিতা দিল। তার মানে এক কবিতা দিচ্ছে না, তার মানে এমন নয় যে আমার প্রশ্নের উত্তর চ্যাট জিপিটির কাছে একটি হতে পারে, তার কাছে অনেকগুলি হতে পারে, হয়তো 50,000 হতে পারে, তার থেকে আমি দুটি মাত্র পেয়েছি। কিন্তু 2 মানে ইনফিনিটি, 2 তো এক নয়। তার মানে হলো যে এই জিনিসগুলোকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, জিনিসগুলোকে মডেল ল্যাঙ্গুয়েজ, লার্জ ল্যাঙ্গুয়েজ, তারা এত বড় যে আমি তাদের এক্সস্ট করতে পারলাম। আমার এই ক্ষুদ্র মানে চেষ্টায় আমি 2টি ভার্সন পেলাম এবং তার থেকে বোঝা যায় যে এই লার্জ এলএলএম তার কাছে এইরকম জিনিস কোনো ব্যাপারই নেই। এক্ষেত্রেও কবিতা দুটো যে মানে জয়েসের চেয়ে বেটার হলো সেটা কোনোভাবেই বলা যাবে না, কিন্তু পাতে দেওয়ার মতো তো এখন এইটা হচ্ছে। এবং দুবারে দিয়েছে। যারা আমরা থার্মোডাইনামিক্স করি আমরা বলি যে এইটা মানে হচ্ছে যে সিস্টেমের এনট্রপি আছে। এখন এই কথাটার ভেতরে একটা খুব ডিপ একটা রিয়েলাইজেশন থাকতে হবে, সেটা দেখুন খুব অল্প চেষ্টায় বেরিয়ে এলো এই এলএলএম এর কাছ থেকে, যে ওদের এনট্রপি আছে, সাধারণ ছোটখাটো ব্যাপারে আছে। এইগুলো শুনবে অঙ্কের লোকেরা, ফিজিক্সের লোকেরা খুব ভয় পেয়ে যায় যে চ্যাট জিপিটিকে যদি আমি একটা অঙ্ক করতে দিই সে কি দুটো
ভিন্ন উত্তর দেবে দুবার? উত্তর হচ্ছে না। আমাদের একটা জিনিস আছে, তাকে গাউসিয়ান ইন্টিগ্রাল বলা হয়। এটা ভেতরে যাওয়ার দরকার নেই, যারা অলরেডি জানেন তারা জানেন। পয়েন্টারের সলিউশনটা ডান দিকে আছে। এই ইন্টিগ্রালটা যতবার আপনি দেবেন, যতভাবে আপনি দেবেন চ্যাট জিপিটিকে, ঠিক একইভাবে একই উত্তর আসবে। সুতরাং একটা ক্ষেত্রে নানা রকম, অন্যটা ক্ষেত্রে যেখানে একটাই উত্তর, চ্যাট জিপিটি জানে একটাই। আচ্ছা, এটা ছাত্ররা এই ধরনের জিনিস ভালোবাসে বলে এটা আমি দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি অঙ্কের লোকেরা অ্যাকচুয়ালি সত্যি সত্যি মানে এখানে মানে মাঙ্কির প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে না, কিন্তু এটাকে তারা বলেন ইনফিনিট মাঙ্কি থিওরেম। তার মানে হচ্ছে যে আপনি যদি মাঙ্কিকে একটা টাইপরাইটারে চিরকালের জন্য বসিয়ে দিতে পারেন, তাহলে সে চিরকালের মতো অনেক অসংখ্য ভার্সন অফ হ্যামলেট লিখতে পারে। এটা নাকি এটা অঙ্কের থিওরেম। তার মানে হচ্ছে ইনফিনিট টাইমে র্যান্ডম জিনিসও লেগে যায়। আচ্ছা, আমার অরিজিনালি আমাকে ওরা বলেছিল ক্রিয়েটিভিটি ইন দ্য সায়েন্সেস নিয়ে কিছু বলতে। আমি যখন ছাত্র শিকাগোতে, তখন সুব্রমণিয়াম চন্দ্রশেখর একটি আর্টিকেল, একটা লেকচার দেন, রায়ারসন লেকচার, শেক্সপিয়ার, নিউটন অ্যান্ড বেথোভেন অর প্যাটার্নস অফ ক্রিয়েটিভিটি। এখানেও আপনারা লক্ষ্য করছেন যে চেষ্টা চলছে যে ভিন্ন ভিন্ন বিষয়ে শেক্সপিয়ার, নিউটন এবং বেথোভেন তিনজনই জানেন, কিন্তু এক জায়গার জানেন তো নয়। তাদের ক্রিয়েটিভিটির মধ্যে কি কোনো ফারাক আছে নাকি সব একই রকম? এই হচ্ছে প্রশ্ন। এটা বিখ্যাত বক্তৃতা, কিন্তু আমার কিরকম মনে হয় যে আমি অতটা ইন্টারেস্ট হইনি এই বক্তৃতাটা পড়ে। তো পাণ্ডিত্যটা বোঝা গিয়েছিল, কিন্তু নতুন কথা খুব একটা দেখিনি, কিন্তু এটা পড়ার মতো। আচ্ছা, এই যেটা দেখছেন আপনারা, এটা সমস্ত একটা শব্দ আমার দেখা। এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। আমি প্রশ্ন করলাম ক্রিয়েটিভিটি ইন দি হিউম্যানিটিস কাকে বলে? তারা তখন এই পুরো এই সাতকাহন গেল এবং নিচে যে লেখা জেনারেটিভ এআই ইজ এক্সপেরিমেন্টাল, এটা বলে এরা সব লিখে। আপনারা এটা খুব খুব ইন্টারেস্টিং কথা নয়? আচ্ছা, এই প্রশ্নটা দুবার করলে একই জিনিস দিচ্ছে এটা? হ্যাঁ, না না না, কিন্তু আপনি দেখবেন তারা করিলে আগের বারে করিলে, এর মধ্যে দেখুন একটা ব্যবসা আছে। এটা দেখেই একটু ভালো করে দেখলেই বোঝা যায় যে উত্তরটা কিন্তু ব্যবসা কথা ভেবে। যে ক্রিয়েটিভিটি ইন হিউম্যানিটিজ কি করে? Help students understand human life, culture, nature, help students develop critical thinking skills, help students ইত্যাদি অসংখ্য। তার মানে ওদের একটা কি বলবো, একটা প্রোটোকল আছে, যেখানে এইটা বাজারে বেচতে গেলে আপনাকে যেটা বলতে হবে সেই ফর্মুলাটা এখানে নামিয়ে দিয়েছি, ক্রিয়েটিভিটি ইন দ্য হিউম্যানিটিজ। এর বাজার নেই, কিন্তু অন্য জিনিসের বাজার আছে। সুতরাং তারা এই বাজারটি ধরিয়ে দিল। তারপরে আমি জিজ্ঞেস করলাম ফিজিক্স, ক্রিয়েটিভিটি ইন ফিজিক্স কি জিনিস? তারাও একটা উত্তর দিল একটু বেটার অন্যটার চেয়ে। কারণ যেটা বললো সেটা হচ্ছে একটা উদাহরণ দিল। বললো যে ক্রিয়েটিভিটির একটা উদাহরণ হচ্ছে যে রাদারফোর্ড প্রথম আবিষ্কার করেছিলেন যে অ্যাটমের কেন্দ্রে একটা খুব ভারী নিউক্লিয়াস আছে আর ইলেকট্রনগুলি চারদিকে ঘুরছে। সেটা হচ্ছে প্ল্যানেটারি মোশনের
অ্যানালগ। তো সেইখানে এরা বলার চেষ্টা করছে যে যে এইভাবে ক্রিয়েটিভিটিকে ভাবা যেতে পারে, যে আরেকটি বিষয়ে আরেকটি মডেল, সেটা একদম অন্য বিষয়, এবং এটা শ্রেষ্ঠ উদাহরণ ফিজিক্সে, সেইটা উনি বার করতে পেরেছে, মানে যথেষ্ট শক্তিশালী যে সেটা বার করতে পেরেছে। এবং এখানে ওই ব্যবসার ব্যাপারটা আছে, হেল্প ফিজিক্স ব্রেক ব্যারিয়ার্স এটসেট্রা, যেন এটা বলার চেষ্টা করছে মানে ফিজিক্স পড়তে হবে ভাই, কেমিস্ট্রির দিকে চলে যেও না, এখানে চাকরি টাকরি হবে, এই ধরনের একটা ব্যবসায়ী যে পরিমণ্ডল, এআই সেটাকেও অন্তর্ভুক্ত করে দিয়েছে। আপনি চান বা না চান, এটা তারা দেখবে। আমার ধারণা যে এই ধরনের জিনিস কমনলি আসবে, কিন্তু এই প্রশ্নগুলো খুব ছোট, এলএলএম এত বড় যে তাদের পক্ষে এইগুলো কিছুই না, সেই জন্য এগুলো তাদের দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমি কতগুলো এক্সাম্পল দিতে চাই। এই এক্সাম্পলগুলো এখন থেকে, ওই যে আমি বললাম সুকান্ত তখন ছিল না, যে আমি বললাম যে এতে হিউম্যানিটিজের লোকেরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক বেশি চিন্তিত, বৈজ্ঞানিকরাও খুব চিন্তিত, এবং এর অসম্ভব খারাপ কাজও ঘটে যাচ্ছে ইভেন অ্যাজ উই স্পিক। কিন্তু আমি যেটা করার চেষ্টা করছি, এরপর কতগুলি খুব বিখ্যাত উদাহরণ দিতে চাইছি যেখানে মানুষ যন্ত্রের কাছে হেরেছে। তো এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা একসময় খুব বিখ্যাত ছবি ছিল। এটা হচ্ছে সেই মুহূর্ত যখন ক্যাসপারভ বুঝতে পারলেন তিনি হেরে গেলেন IBM এর ব্লু জিনের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমার এটা মনে আছে, আমার এটা মনে আছে, এবং এই দেখুন এই ঘর যারা দেখছিলেন স্ক্রিনে, তাদের মানে বিস্ময় মানে একদম ফুটে উঠছে, তার কারণ ক্যাসপারভ বুঝতে পেরে গেছেন যে উনি শুধু যে হেরেছেন তাই নয়, হারবেন, এমন জিনিস উনি দেখছেন যা উনি কোনোদিন দেখেন। সেটা কি হয়েছে? এই যে টাইটেল হচ্ছে, যে ডকুমেন্টারি ফিল্ম আছে, গেম ওভার, ক্যাসপারভ অ্যান্ড দ্য মেশিন। তার মানে আগে মেশিন হয়েছে যা মানুষকে হারিয়ে দিতে পারে। কিন্তু আপনারা জানেন যে আমরা কেউ মেশিনে খেলা কোনো খবর রাখি। অদ্ভুত কাণ্ড যে এই বছর উইমেন্স চ্যাম্পিয়নশিপে 2 জন ফাইনালিস্টই ভারতীয়, মেয়েদের চ্যাম্পিয়নশিপ এখনো চ্যাম্পিয়ন হয়, মানুষই চ্যাম্পিয়ন। তারা যে কাছে হেরে গেছে এটা সত্য, কিন্তু এটা নিয়ে এই বোঝা কাঁধে নিয়ে কেউ চলছে, বরঞ্চ এদের খেলাগুলো দেখে মানুষে শেখার চেষ্টা করছে। আমি যেটা বলার চেষ্টা করছি পয়েন্টটা, এটা হচ্ছে এইরকম যখন একটা ভয়ের জিনিস আসে তখন মানুষ কি সেটা নেগোশিয়েট করতে পারে? আমার উত্তর হচ্ছে যে এই উদাহরণগুলো আমাদের বলবে যে এটা মানে আমাদের অজানা জায়গা, কিন্তু আমরা চেষ্টা করে এটাকে ম্যানেজ করতে পারি। আচ্ছা, এগুলো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, এইটি আমি লাগাতে পারলাম না। রিচার্ড ফাইনম্যান, আপনারা অনেকেই এর নাম জানেন, খুব অরিজিনাল বলে নাম ছিল। তিনি অনেক কিছু জিনিস 20, 30, 40 বছর আগে পারতেন। ওর একটা ইউটিউব আছে, ক্যান মেশিনস থিঙ্ক। উনি খুব এন্টারটেইনিং মানুষ, ওর মানে কোনো দিন কোনো বোর্ডাম হবে না ওর কথা শুনতে। সুতরাং যদি আপনাদের ইচ্ছে হয় এইটা আপনারা
আচ্ছা, আমি এবার একটু, আমি কতক্ষণ বললাম? মিনিট 20 হবে। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি একটা একটুখানি জিনিসটাকে ঘুরিয়ে নিচ্ছি। যখন 2000 সাল হলো, মানে এন্ড অফ দ্য মিলেনিয়াম, তখন একটা খুব বড় সার্ভে করা হয়েছিল পশ্চিমে, ভারতবর্ষে নয়, সার্ভে করা হয়েছিল যে এই গত 100 বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ কারা। যেহেতু পশ্চিমে হয়েছিল, সেই জন্য পশ্চিমী লোকেদের সংখ্যাই বেশি হবে। তো আমি একজনের সঙ্গে একটা বাজি নিয়েছিলাম যে আমি 2, 3, 4, 5 বলতে পারি না, কিন্তু আমি বলতে পারি। বাজিটা হেরে গেলাম। আমি যাকে 1 ভেবেছিলাম তিনি 1 হলেন, 2 হলেন। আপনাদের জাস্ট মানে আপনাদের দেখে, নামগুলো দেখে দেখতে ভালো লাগবে বলে আমার ধারণা। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি, আপনারা পড়তে পারছেন কি? নিউটন নাম্বার 2 হারলেন গুটেনবার্গের কাছে, who made the printing press। তার মানে বৈজ্ঞানিক সাহিত্যিক ভুলেই যান, একজন ইঞ্জিনিয়ার কিন্তু এদের সবাইকে পরাজিত করে জিতলেন। এখন আপনারা বলতে পারেন যে আরেকটা নিলে এরকম হয়তো হতো না, কিন্তু এটা একটা সিরিয়াস জিনিস হয়েছে। আমার খুব ভালো লাগে এটা ভাবতে যে এতে দেখুন কারা ইম্পর্টেন্ট বলে মনে করা হয়েছে 1000 বছরে, তাদের লিস্টগুলো খুব ইন্টারেস্টিং। প্রথমত তাদের মধ্যে একজনও ইউরোপিয়ান রেনেসাঁসের আগে নয়। আমি প্রথম 10টা খুব ভালো: গুটেনবার্গ, নিউটন, মার্টিন লুথার, চার্লস ডারউইন, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার কলম্বাস, কার্ল মার্কস, অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলাস কোপারনিকাস এন্ড গ্যালিলিও গ্যালিলেই। এই হচ্ছে টপ 10। আমি যদি টপ 20-তে যাই তখন আরেকটু অদ্ভুত হতে থাকে। লিওনার্দো দা ভিঞ্চি, তাকে সায়েন্সের জন্য দেওয়া হয়েছিল। সিগমন্ড ফ্রয়েড, লুই পাস্তুর, টমাস এডিসন, টমাস জেফারসন, এডলফ হিটলার এবং তার নিচেই মহাত্মা গান্ধী। আশ্চর্য। যাই হোক, মানে এটা তো ভালো মন্দের কথা হচ্ছে না, হচ্ছে যে ইম্প্যাক্ট। তার মানে হচ্ছে যে হিটলারের ইভিল মহাত্মা গান্ধীর গুডের চেয়ে বেশি পড়ে। এইটা মানে ইনি যতটা ভালো ছিলেন, উনি তার চেয়ে অনেক বেশি মন্দ ছিলেন। এইটাই হচ্ছে। আর শেষকালে জন লক, মাইকেল অ্যাঞ্জেলো এবং অ্যাডাম স্মিথ। এই আমি মজা করে এই 3টে ছবি, এই হচ্ছেন, ইনি হচ্ছেন গুটেনবার্গ, তিনি 1, লগ স্কেল ধরলে 10-এ গ্যালিলিও গ্যালিলেই এবং 100-তে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, টার্কির অটোমান এম্পায়ারের সুলতান ছিলেন। আচ্ছা, এইবার আমি একটা ছোট জিনিস বলি, এটাও মানে একেবারে যে প্রয়োজন তা নয়, কিন্তু বলি। সেটা হচ্ছে যে নিউটনের ল, কিছু লোক আছে আমার মতো যারা মনে করে যে মানুষের চিন্তার সবচেয়ে উপরের লেভেলের যে পরিচয়, সেটা হচ্ছে ডিসকাভারি অফ গ্র্যাভিটি। এইরকম আবিষ্কার যার মস্তিষ্ক প্রসূত, তার চেয়ে উপরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তার নিজের সময় তাকে প্রচুর বেগ পেতে হচ্ছে, এবং সবচেয়ে নামী যিনি তাকে বেগ দিয়েছিলেন হচ্ছেন ব্লেক। কি বেগ বলেছিলেন যে এই ভদ্রলোক অঙ্ক দিয়ে সব করে দিচ্ছে ভাই, এরপর তো ইমোশন, কবিতা, শিল্প, গান এইসব কোনোরই কোনো জায়গা থাকবে না, তিনি সব করে দিচ্ছেন অঙ্ক। এই নিয়ে একটা বিরাট তর্ক তখন করেছিলেন, এবং তিনি ছবিও এঁকেছিলেন। একটা বিখ্যাত ছবি আছে, সেটা দেখাই। কিন্তু সেটা দেখানোর আগে আমি একটা অন্য কোটেশন, সবাই যে নিউটনকে খারাপ বলেছিলেন এমন নয়।
জন মেনার্ড কিংস তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে, Newton was not the first of the age of reason. He was the last of the magicians, the last of the Babylonians and Sumerians, the last great mind that looked out on the visible and intellectual world with the same eyes as those who began to build our intellectual inheritance rather less than 10,000 years ago. সুতরাং এমন নয় যে সবাই তার নিন্দা করেছে, কিন্তু প্লেগ করেছিলেন। প্লেগের এই যে এনগ্রেভিংটা কাছে থাকলে আপনারা দেখতে পারবেন, যেটা খুব সম্ভবত সমুদ্রের নিচে এক অদ্ভুত প্রাণী, তাকে নাম দিয়েছিলেন উরিজেন। সে ওই ট্র্যাপিজ নিয়ে কাঁটা দিয়ে জিওমেট্রি করছে, মাপছে। তো কথাটা এইমাত্র এই জন্য বলা যে প্রত্যেক বড় আবিষ্কার যা আমাদের চারিদিক সম্বন্ধে আমাদের ধারণা বদলে দেয়, সেটা যখন প্রথম আসে, প্রথম আমাদের রিয়াকশনটা কিন্তু ভয়ে এবং সেটাকে নাকচ করা, ছোট করার একটা চেষ্টা, যে তাহলে আমাকে ভাই আর হাঁটতে হবে, তুমি আবার কি বলছো, M1 M2 আবার R স্কোয়ার এসব হওয়ার তো কোনো দরকার ছিল। বেশ তো ছিলাম, আমার অনেক কাজকর্ম করতে পারতাম, আমাদের সব বেকার করে দিল। যারা তার আগে, নিউটনের আগে, গ্র্যাভিটির আগে সোলার সিস্টেম বোঝার চেষ্টা করতেন, প্রচুর খাটাখাটনি করতেন, তাদের অনেক মাইনে টাইনে দিয়ে নানা রকম জায়গায় রাখা হতো, তাদের তো চাকরি গেল। সুতরাং চাকরি যাবে, এইরকম ঘটনা ঘটলে চাকরি যাবে। মডার্ন টাইমস। তো আমি এবার খুব দ্রুত, কারণ আপনারা মোটামুটি আমার যা বলার আমি বলে দিচ্ছি। এইবারে আমি 5 মিনিটে কতগুলো খুব র্যাপিডলি কতগুলো জিনিস আপনাদের নিয়ে যায়। এটা হচ্ছে যে ওই মানে পাস্টকে না জানলে ফিউচারকে জানা যায় কি না। ফকনার এই লাইন যে পাস্ট মৃত নয়, এমনকি পাস্টও নয়, অতীত মৃত নয়, অতীত। আমি মডার্ন টাইমসে কতগুলি ঘটনা, এইবার তো আপনারা ছবিগুলো দেখলেন, এই ঘটনাগুলো দেখুন। ওয়েস্টে ইউরোপিয়ান রেনেসান্স হয়েছে, প্রিন্টিং প্রেস হয়েছে, ডা ভিঞ্চি, মাইকেলঅ্যাঞ্জেলো, গ্যালিলিও, কোপারনিকাস, শেক্সপিয়ার ইত্যাদি বহু। প্রটেস্ট্যান্ট রেফরমেশন, মার্টিন লুথার, সায়েন্টিফিক রেভলিউশন, এই এত। তারপরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপরে আরো রেভলিউশন হচ্ছে, ফ্রেঞ্চ, আমেরিকান, বলশেভিক এটসেট্রা। একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল, যেটাকে আমি বলছি থার্মোডাইনামিক্স। এর ফলশ্রুতি হিসেবে জেমস ওয়াট, আপনাদের সেই গল্পটা মনে আছে, কেটলের ঢাকনিটা ছিল, তার থেকে স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের ফলে কি হলো তা নিয়ে তো আর কাউকেই কিছু বলার নেই, সবাই জানে। আমি তার সঙ্গে একটা আমাদের লোকাল একটা ইয়ে করেছি, এটা একটা পুরনো স্লাইড। সেটা হচ্ছে যে আমাদের যে গোড়ার দিকের শিক্ষা, সেগুলো হচ্ছে এই যে বিরাট অগ্রগামী যে একটা সভ্যতা, যেটা পশ্চিমে, এই যাদের নাম দেখলেন, তারা যেটাকে যেখানে নিয়ে গেছে 1700 শতাব্দীর গোড়ার দিকে, আমরা কোনো খোঁজ রাখি। সুতরাং তারপরে যা হয়েছিল সেটা হচ্ছে সেই খোঁজটা নেওয়া। আমি বলি ইট ইজ লাইক গেটিং অন এ বাস। একটা বাস ছেড়ে চলে গেছে, আপনি ছুটছেন এই বাসটায় ওঠার জন্য, কারণ ওই বাসটা যদি চলে যায় সেই সময় উঠতেই হবে। এবং আশ্চর্যের কথা যে আমাদের দেশে খুব প্রতিকূল অবস্থায় সেই বাসে ওঠা গিয়েছিল, কিছু লোক গিয়ে উঠেছিলেন। আমি এই পুরো লিস্টটা সবটাই খুব ইন্টারেস্টিং। আপনারা যদি
দেখেন এই ইতিহাসটা খুব খুব ইন্টারেস্টিং। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তার আগে যত রেভলিউশন হয়েছে যেগুলো কম্বাইন্ড ভাবে আমরা ইউরোপিয়ান রেনেসান্স বলতে পারি, তার রিয়াকশন হিসেবে কি হয়েছে অনেক অনেক কিছু আছে ভেতরে, কিন্তু এটা এখন বেশিক্ষণ বলা। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমার মনে হয় যে আলাদা করে 1 মিনিট অন্তত দেখে দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে স্পিনিং জেনি বলে একটি যন্ত্র আবিষ্কার হয়। এর থেকে কটন আসে এবং আমাদের দেশি কটন কে মোটামুটি মেরে দেয়। এটা হচ্ছে মিলের কটন। আপনাদের মনে থাকবে ঘরে বাইরে উপন্যাসে এই নিয়ে প্রচুর আলোচনা আছে। তো এইটা একটা টেকনোলজিক্যাল আবিষ্কার এবং মোটামুটি প্রথম যন্ত্র। এইটা হচ্ছে এটা ম্যানচেস্টার কটন। এটা একটা চরকা। এখন চরকা কেন, তার কারণটা কিন্তু এইমাত্র আপনারা যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমাদের দেশের র মেটেরিয়ালস ওখানে গিয়ে আমাদেরই ক্যাপটিভ মার্কেটে বিক্রি হচ্ছে, তার ফলে আমরা ক্রমশ দরিদ্র হচ্ছি এবং ওখানে কেউ কেউ প্রচুর ধনী হচ্ছে। এইটাই নিশ্চয়ই কারণ ছিল। তাছাড়া চরকাকে একটা সিম্বল হিসেবে ভাবার তো আর কোনো কারণ দেখি। আরেকটা কাছের একটা ঘটনা, 1978 সালে জর্জ ফার্নান্ডেজ ছিলেন আমাদের মন্ত্রী এবং তখন IBM কে, ঘটনাটা আমরা যেটা জানি সেটা ঠিক, আমরা শুনেছিলাম যে IBM কে বার করে দেয়। ঘটনাটা তা নয়, IBM নিজেরা চলে পাত্তারি গুটিয়ে চলে যায়। কিন্তু তার ফলে তখন আপনাদের মনে থাকতে পারে আমরা অনেকেই তখন যথেষ্ট বড় যে এই fear of loss of jobs was a reasonable fear। কিন্তু যারা এখন সেক্টর 5-এ যান তাদের কি মনে হয় না যে loss of jobs was a little naive? যে এত বড় একটা বিপ্লব, সে যে পরিমাণ চাকরি জন্ম দিয়েছে তার তুলনায় যে চাকরিগুলো খেয়েছে সেগুলো অত্যন্ত সামান্য। কিন্তু কার চাকরি খেয়েছে এবং কাকে চাকরি দিয়েছে, যে এই নতুন প্রযুক্তির সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছে, তাকে আয়ত্ত করতে পেরেছে, তার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পেরেছে তা। আর যারা পারেননি, দরিদ্র যারা পিছুর টানে, তাদের হয়নি। সুতরাং এই ধরনের ঘটনাগুলি আমাদের বলে যে খুব কঠিন কঠিন সমস্যা, বৈপ্লবিক সমস্যা মধ্যে মানুষের সমাজ যতটুকু আমরা ইতিহাস জানি করে এসেছে। এখন আমি জাস্ট এইটা বলেই দিই যে এইটাই হচ্ছে আমার বলার, যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ইটস এ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবের মতোই। ইট ইজ হিয়ার টু স্টে। এটার জন্য কোনো রেগুলেশনের প্রয়োজন আছে কিনা সেটা এখনো ভেবে দেখতে হবে, কারণ রেগুলেশন দিলে রেগুলেশনকে টপকে যাওয়ার, পাশ কাটিয়ে যাওয়ার প্রযুক্তিও খুবই তাড়াতাড়ি এসে যাবে। সুতরাং এইরকম একটি জিনিসকে কিভাবে ম্যানেজ করা যায়, হ্যাজ পোটেনশিয়াল টু হেল্প অ্যান্ড হায়ার। এইবার আমি যেটা ওরাই ভেবেছিলাম বলবো সেটা হচ্ছে যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, এখন আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড বলছি যে আমার মনে হয় যে এই ধরনের বড় বিষয়, যে বিষয়ে
যারা অল্প বয়সী তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, সেই ধরনের বিষয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা একটা কাউকে ডাকতে হবে। লোক মুখে শুনলে অনেক লোক আসবে, কারণ এর অনেক কারণ আছে। আমি কেবলই হিউম্যানিটিস করছি, সেটা এই জন্যে যে এই হিউম্যানিটিসে কতটা এআই সফল হবে এটা অত বেশি বৈজ্ঞানিকরা ভাবে না, বা অঙ্কের লোকরা, কম্পিউটার সায়েন্সের লোকেরা ভাবে। কিন্তু হিউম্যানিটিসে রোল এটা খুব বড়। আমরা কিরকম মানুষ হয়ে থাকবো সেটা নির্ভর করবে অনেকটাই এই মানবিক বিদ্যার কিভাবে কাজ করে। আর শেষ কথাটা হচ্ছে যে আমার অভিজ্ঞতায় এখন ভারতবর্ষের ওপরের দিকের বিজ্ঞান বাঙালিদের দিন চলে। আপনি আইএফআরই বলুন, আইআইএসসি বলুন, আইসার গুলোতে বলুন, সেখানে বাঙালিরাই মেজরিটি, এবং কোনো কোনো জায়গায় ভয়ানক মেজরিটি। আমার আইআইএসসির বন্ধুরা তারা সবাই এখন বাংলা বলতে পারে। এখন এরকম একটা অন্য দিক আছে, কিন্তু মানে একটা কন্ট্রাস্ট যে আইনগাররা একসময় অঙ্ক বলতেন, আইনগাররা এখন আর অঙ্ক করে। সুতরাং চেন্নাইতে চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, আমারই সহকর্মী বিখ্যাত অঙ্কের বিখ্যাত লোক সিএস শেষাদ্রি, তিনি তৈরি করেছেন এই জন্যে যে ভালো অঙ্ক তো এখানে হয়, বাঙালিরা ফিজিক্স করুক, অঙ্কটা আমার সঙ্গে যেবার দেখা হয়েছিল আমাকে বললেন, কি আর বলি, তোমরা তো আমাদেরও গ্রাস করে ফেলে। তো কোনো কারণে, এর অনেক কারণ আছে, আমি তার ভেতরে কোনো আমার যাওয়ার সাধ্যও নেই, যে এখানে পশ্চিমবাংলায় অন্তত এখনো উচ্চশিক্ষার প্রতি একটা আকর্ষণ বেঁচে করতে আছে। বড় শহরে, শহরতলিতে, ছোট শহরে, গ্রামে, এবং তারা একেবারে মানে পৃথিবীর সেরাদের মতো হওয়ার। কিন্তু সমস্যায় যে কোনোভাবে ডিআইভারে গিয়ে পৌঁছতে না পারে, তারা কিন্তু নিজেদের যে পোটেনশিয়াল সেটাকে সার্থক করতে পারছে না। সেই জন্যে এই অঞ্চলে থাকা প্রতিষ্ঠানে একটু মাথায় রাখা উচিত যে এই এত প্রতিভাশালী ছাত্রছাত্রী, তাদের এগিয়ে দেওয়ার জন্য আমরা কি কিছু করতে পারি। এইটাই আমার মোটামুটি। এটা একটা খাটটা, এটা ছেড়ে দিন। এটা আমার অশোকাই লেকচারটা দিয়েছিলাম, যে যেমন হিউম্যানিটিজের একজন থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল বোঝেন না, সেই রকম আমার চেনা একজন খুব বড় ফিজিসিস্ট মনে করতেন যে লুডভিগ উইটগেনস্টাইন একটা ফিকশনাল ক্যারেক্টার, মন্টি পাইথন ফ্লাইং সার্কাসের সৃষ্ট। তা আমাদের এই যে মিউচুয়াল ইগনোরেন্স, এইটা এড়িয়ে যেতে, এবং সেই এড়িয়ে যাবার জন্য এআই রোল আমরা চাই বা না চাই খুব বড় হবে। মানে ইউনিফিকেশন অফ নলেজ, ইরেজিং বাউন্ডারিজ, যেগুলো নিয়ে আমরা কয়েকশো বছর ধরে আওতাস করছি, সেটা এখন সম্ভব। এখনো হয়নি, কিন্তু সম্ভব। শুরুটা দেখা যাচ্ছে, এবং আমার মনে হয় যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা
যারা করেন তারা বলেন তারা এখনো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পৌঁছনি, তারা শুধুমাত্র মেশিন লার্নিং করে। আচ্ছা, আমার বক্তৃতা মোটামুটি শেষ। Now let me appreciate your great talk on pure science from evolution to revolution. Really the great stimulation. I'm a stakeholder of health science. So obviously I have seen some of the novelties of this AI in our healthcare, particularly during the COVID epidemic. What I can tell you, it was a learning point. It was a learning point to identify those patients at risk of death and put the patient on ventilator. Second point, what I like to say, this is a technological renaissance. What we see in our lifetime, I think if you look back in health science, it was all in our teachers, great teachers, right from Vidhan Rai, Nilottam Sarkar, all. The medicine practice was only on intuition. That is called intuitive practice. Then came the era today, we are all surrounded by evidence-based medicine, and practice is based on evidence. And the future is very glorious because that is more of a personalizing medicine, a precision medicine. And AI is a great advantage. And AI in healthcare adds to the advantage of it saves time. Saves time to pick up the diagnosis very early. It gives accuracy of the diagnosis. It helps the drug discovery, and also it helps in the identification of the people at risk in the ICU who is going to die sooner or later. And these are the great signals. And it can interpret CT scan, MRI within few seconds than what the people have taken half an hour or 1 hour time. In histological practice, when there is a doubt of carcinomas or malignancies, I think it picks up. But there are always an advantage, there are always a black box warning. The black box warning of cyber security. Black box warning is the biasness of the people behind the machine. And also by black box, the cost and the loss of jobs. But as you showed very clearly, the loss of jobs is temporary, but over a period of time it will come up with a more opportunity to gain something for the betterment of the human race. And AI is certainly, as you spoke very fluently, that it is one of the great discoveries. And in health science, it was in 1956. It was detected in UK by John McCarthy. And that was the beginning of the journey of AI in health science. And healthcare, health industry, drug discovery, aeronautical engineering, legal medicine, and also in business industry and administration, AI is taking pervading from all sides to make ourselves more fit, more timely, and more accurately to the decisions making. But there are always some if and buts. As you said, that there are people who are employed in the cyber security, and that cyber security is one of the handicaps. And what you showed the pictures, making the pictures of artificial intelligence, you can cheat the people. And those are the negative points. I think more positivity is there. So I would say, who is afraid of AI, I would say who are the beneficiaries of AI in the health and other science in our India. That is my humble suggestion. What you have added is a remarkable one with the pictures. Is a glorious one. There are pure scientists like you, Professor Bhattacharya, which can show this. Thank you.